নমস্কার বন্ধুরা, দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা ট্যাট 1 এনভায়রনমেন্ট সায়েন্সের প্ল্যান্টস এবং অ্যানিমেল থেকে কিছু কোশ্চেন দেখব এবং কিছু গুরুত্বপূর্ণ দিবস, কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য, এই ধরনের কিছু কোশ্চেন আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখব পরিবেশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ দিবস। প্রথমে হলো আন্তর্জাতিক জলাভূমি দিবস। আন্তর্জাতিক জলাভূমি দিবস। আন্তর্জাতিক জলাভূমি দিবস 2 ফেব্রুয়ারি। তারপর আছে আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস 3 মার্চ। আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস 3 মার্চ। তারপর আমরা দেখব আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। তারপর আছে বিশ্ব অরণ্য দিবস। বিশ্ব অরণ্য দিবস হলো 21 মার্চ। ঠিক আছে। তারপর আমরা দেখব আন্তর্জাতিক জলা দিবস। আন্তর্জাতিক জলা দিবস 22 মার্চ। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবে, একটা হচ্ছে আন্তর্জাতিক জলা দিবস আর একটা হচ্ছে আন্তর্জাতিক জলাভূমি দিবস। আন্তর্জাতিক জলাভূমি দিবস হলো 2 ফেব্রুয়ারি, কিন্তু আন্তর্জাতিক জলা দিবস হলো 22 মার্চ। এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে। তারপর আমরা দেখব আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস। আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস হলো 7 এপ্রিল। আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস হলো 7 এপ্রিল এবং ভূপৃষ্ঠ দিবস হলো 12 এপ্রিল। ভূপৃষ্ঠ দিবস হলো 12 এপ্রিল। বিশ্ব দিবস বা বসুন্ধরা দিবস বলা হয় 22 এপ্রিল। ঠিক আছে। বিশ্ব দিবস বা বসুন্ধরা দিবস বলা হয় 22 এপ্রিল। তারপর আছে বিশ্ব ম্যালেরিয়া দিবস 25 এপ্রিল। বিশ্ব ম্যালেরিয়া দিবস 25 এপ্রিল। তারপর আছে আন্তর্জাতিক পরিবার দিবস 15 মে। আন্তর্জাতিক পরিবার দিবস 15 মে। বিশ্ব জৈব বৈচিত্র্য দিবস 22 মে। আন্তর্জাতিক পরিবেশ দিবস আমরা সকলেই জানি 5 জুন। এবং শিশু শ্রমিকের বিরুদ্ধে দিবস 12 জুন। শিশু শ্রমিকের বিরুদ্ধে দিবস 12 জুন। এবং আন্তর্জাতিক পরিবেশ দিবসটা একটু ভালোভাবে মনে রাখবে, এটা হচ্ছে 5 জুন। তারপর আমরা দেখব আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। ঠিক আছে। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস 19 জুলাই। ব্যাঘ্র কথা অর্থ বাঘ। ঠিক আছে। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস 29 জুলাই এবং বিশ্ব সিংহ দিবস 10ই আগস্ট। বিশ্ব সিংহ দিবস 10ই আগস্ট। ওজন দিবস 16 সেপ্টেম্বর। যেহেতু আমাদের এখন গ্লোবাল ওয়ার্মিং বেশি হচ্ছে, তাই ওজন দিবসটা একটু ভালোভাবে মনে রাখবে। ওজন দিবস 16 সেপ্টেম্বর। বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর। বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর। বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর। বাস্তু সংস্থান দিবস 23 অক্টোবর। বাস্তু সংস্থান দিবস 23 অক্টোবর। এইডস দিবস 1 ডিসেম্বর। এবং এইডস দিবসটি ভালোভাবে মনে রাখবে। এইডস দিবস 1 ডিসেম্বর। মানব অধিকার দিবস 10 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 ডিসেম্বর। তারপর আমরা দেখব ইউনিসেফ দিবস 11 ডিসেম্বর। ইউনিসেফ দিবস 11 ডিসেম্বর। বন্যপ্রাণী দিবস 29 আগস্ট। বন্যপ্রাণী দিবস 29 আগস্ট। ঠিক আছে। তারপর আমরা দেখব জৈব বৈচিত্র্য কীভাবে সংরক্ষণ করা হয়। জৈব বৈচিত্র্য 2 রকমভাবে সংরক্ষণ করা যায়। একটা হলো ইনসিটু সংরক্ষণ আর একটা হলো এক্সিটু সংরক্ষণ। প্রথমে আমরা দেখব ইনসিটু সংরক্ষণ বলতে আমরা কীভাবে সংরক্ষণ করব বা ইনসিটু সংরক্ষণ বলতে আমরা কী বুঝি। তাহলে দেখব ইনসিটু সংরক্ষণ বলতে বুঝি যেখানে বায়োস্ফিয়ার রিজার্ভ বা অরণ্য রিজার্ভ প্রোটেক্ট বা জাতীয় উদ্যান, অভয়ারণ্য, পাখিরালয় এবং বাঘ এবং কুমির প্রকল্পের সাহায্যে বন্যপ্রাণীদেরকে রক্ষা করা হয়, তখন এগুলিকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। কী বায়োস্ফিয়ার রিজার্ভের মাধ্যমে, অরণ্য রিজার্ভ এবং প্রোটেক্টেড এরিয়া, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, পাখিরালয়, বাঘ এবং কুমির প্রকল্পের সাহায্যে যে সংরক্ষণ পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। তারপর আমরা দেখব এক্সিটু সংরক্ষণ। এক্সিটু সংরক্ষণ হচ্ছে যেমন চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, জার্মপ্লাজম সংরক্ষণ। আচ্ছা, এখানে চিড়িয়াখানা বানানটা একটু প্রবলেম আছে, তোমরা ঠিক করে নেবে। হ্যাঁ, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, জার্মপ্লাজম সংরক্ষণ। ঠিক আছে। এগুলো হলো এক্সিটু সংরক্ষণ। জার্মপ্লাজম সংরক্ষণ বলতে কী বুঝি? জার্মপ্লাজম সংরক্ষণ হলো সিড লাইব্রেরি, স্পাম ব্যাংক, জিন পুল, পোলেন ব্যাংক এবং জিন ব্যাংকের সাহায্যে জার্মপ্লাজম সংরক্ষণ করা হয়। জিন ব্যাংক আবার 2 রকম হতে পারে, ইনভিভো আর একটা হলো ইনভিট্রো। একটা হচ্ছে ইনভিভো আর একটা হচ্ছে ইনভিট্রো। ঠিক আছে। এই ব্যাপারে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। তারপরে আমরা দেখব
প্রজনন শাস্ত্রের জনককে? গ্রেগর জোহান মেন্ডেল। প্রজনন শাস্ত্রের জনককে? গ্রেগর জোহান মেন্ডেল। বংশগতি সূত্রের প্রবর্তন কে করেন? গ্রেগর জোহান মেন্ডেল। বাস্তু সংস্থানবিদ্যার জনককে? রেজিস্টার। বাস্তু সংস্থানবিদ্যার জনককে? রেজিস্টার। ভারতের সবুজ বিপ্লবের জনককে? MS স্বামীনাথন। এবং এটা ইম্পর্টেন্ট, খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা প্রবর্তন করেন ওডাম। খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা প্রবর্তন করেন ওডাম। ইকোসিস্টেম শব্দের প্রবর্তক টেন্সলে, বিজ্ঞানী টেন্সলে। উদ্ভিদ বিজ্ঞানের জনককে? থিওফ্রাস্ট। উদ্ভিদ বিজ্ঞানের জনককে? থিওফ্রাস্ট। তারপর আমরা দেখব সালোক সংশ্লেষকারী অঙ্গ কোনটি? পাতা। শ্বাসপ্রশ্বাসের স্থান কোনটি? পাতার মেসোফিল কলা। তারপরে দেখব সালোক সংশ্লেষকারী একক কি? কোয়ান্টোজোম। সালোক সংশ্লেষকারী একক কি? কোয়ান্টোজোম। তারপর আমরা দেখব সালোক সংশ্লেষকারী রঞ্জকগুলি কি কি? তারপর আমরা দেখব সালোক সংশ্লেষকারী রঞ্জকগুলি কি কি? ক্লোরোফিলস, ক্যারোটিনয়েডস এবং ফাইকোব্লিনস। তারপর শ্বসন কয় প্রকার হয়? শ্বসন হলো 2 প্রকার, সবাত শ্বসন এবং অবাত শ্বসন। এবং শ্বসন অঙ্গাণুর নাম কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোষের কি বলা হয়? শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়। শ্বসন প্রক্রিয়ায় কোন গ্যাস গৃহীত হয়? অক্সিজেন গ্যাস গৃহীত হয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস বর্জিত হয়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বর্জিত হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস কী হবে? বর্জিত হয়। এখানে বর্ষিত লেখা আছে, বর্জিত হবে। আমরা প্রতি মিনিটে 16 থেকে 18 বার শ্বাস গ্রহণ করি। আমরা প্রতি মিনিটে 16 থেকে 18 বার শ্বাস গ্রহণ করি। পরিপাকতন্ত্রের 2টি অংশ নিয়ে গঠিত, একটি হচ্ছে পৌষ্টিক নালী এবং পরিপাক গ্রন্থি। পরিপাকতন্ত্র প্রধানত 2টি অংশ নিয়ে গঠিত, একটি হলো পৌষ্টিক নালী, অপরটি হলো পরিপাক গ্রন্থি। পৌষ্টিক নালীর প্রথম অংশ মুখগহ্বর এবং শেষ অংশ বায়ুছিদ্র। বৃহত্তম পরিপাক গ্রন্থি হলো যকৃৎ এবং ক্ষুদ্রতম পরিপাক গ্রন্থি হলো অক্সিনোটিক কোষ। আচ্ছা, অক্সিনোটিক কোষ থেকে কী নিঃসৃত হয়? অক্সিনোটিক কোষ থেকে HCl নিঃসৃত হয়। কী নিঃসৃত হয়? অক্সিনোটিক কোষ থেকে HCl নিঃসৃত হয়। তোমরা এই কথাটাই মনে রাখবে, অক্সিনোটিক কোষ থেকে কী নিঃসৃত হয়? HCl নিঃসৃত হয়। পরিণত মানুষের মোট অস্থির সংখ্যা 206টি। পরিণত মানুষের মোট অস্থির সংখ্যা 206টি। দীর্ঘতম অস্থি কোনটি? ফিমার। এবং ক্ষুদ্রতম অস্থি কোনটি? স্টেপিস। পেশি প্রধানত 3 প্রকার হয়, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, অপরটি হলো হৃদপেশি। ঐচ্ছিক পেশি হলো ওইগুলি যেগুলো আমরা নিজের ইচ্ছার সাপেক্ষে কন্ট্রোল করতে পারি, আর অনৈচ্ছিক পেশি যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না নিজের ইচ্ছার সাপেক্ষে, সেগুলোকে অনৈচ্ছিক পেশি বলা হয়। আচ্ছা, ওই ঐচ্ছিক পেশির অপর একটি নাম আছে অরেখীয় পেশি এবং স্বরেখীয় পেশি, এই কথাটি মনে রাখবে। বৃহত্তম পেশি কোনটি? গ্লটিয়াস। বৃহত্তম পেশি কোনটি? গ্লটিয়াস। মানুষের মস্তিষ্কে নীলয়ের সংখ্যা 4টি। মানুষের মস্তিষ্কে নীলয়ের সংখ্যা কয়টি? 4টি। করোটি স্নায়ু কয় জোড়া? 12 জোড়া। করোটি স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া। এবং স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া এবং সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। দীর্ঘতম কোষ নিউরন। দীর্ঘতম কোষ কোনটিকে বলা হয়? নিউরন। এবং নিউরন বিভাজনে অক্ষম। ঠিক আছে। প্রধান রেচনাঙ্গ 1 জোড়া বৃক্ষ। প্রধান রেচনাঙ্গ কি? 1 জোড়া বৃক্ষ। আমাদের ব্লাড গ্রুপ কটি আছে? 4টি, AB, ABD এবং O। রক্ত সংবহনতন্ত্রের কেন্দ্রীয় যন্ত্র কি? হৃৎপিণ্ড। রক্তের বাহিকা, ধমনিকা, শিরা এবং জালক নিয়ে গঠিত হয়। বৃহত্তম হরমোন গ্রন্থি? থাইরয়েড। বৃহত্তম হরমোন গ্রন্থি? থাইরয়েড। বৃহত্তম হরমোন গ্রন্থি থাইরয়েড। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। তারপর আমরা দেখব ভারতের কিছু উল্লেখযোগ্য অভয়ারণ্য, যেমন মানালি হিমাচল প্রদেশ, মানস অভয়ারণ্য আসাম, জলদাপাড়া পশ্চিমবঙ্গ। ঠিক আছে, ভারতের উল্লেখযোগ্য অভয়ারণ্য। আরও কিছু আছে, যেমন চিল্কা অভয়ারণ্য উড়িষ্যা, চিল্কা অভয়ারণ্য উড়িষ্যা, চিল্কা অভয়ারণ্য উড়িষ্যা। হাজারিবাগ বিহার, হাজারিবাগ বিহার। পেরিয়া কেরল, বন্দিপুর কর্ণাটক, কালাকার তামিলনাড়ু, ভগবান মহাবীর গোয়া, দলমা অভয়ারণ্য ঝাড়খণ্ড, কচ্ছ রান বন গাধার অভয়ারণ্য গুজরাট, বন্য গাধার অভয়ারণ্য গুজরাট, কচ্ছের রন বন্য গাধার অভয়ারণ্য গুজরাট। তারপর আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। এগুলোর থেকে প্রত্যেক বছর একটি কোশ্চেন আসে। গুরুত্বপূর্ণ অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলোর থেকে প্রত্যেক বছর একটি কোশ্চেন অবশ্যই আসে, কখনো কখনো দুটিও আসতে পারে। যেমন প্রথম হলো জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাঞ্চল, বন্দিপুর কর্ণাটক, কানহা মধ্যপ্রদেশ, গিরি জাতীয় উদ্যান গুজরাট, কাজিরাঙ্গা আসাম, সুন্দরবন পশ্চিমবঙ্গ। সুন্দরবন কিসের জন্য বিখ্যাত? বাঘের জন্য।
দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। মরু জাতীয় উদ্যান রাজস্থান, বান্দবগড় জাতীয় পার্ক মধ্যপ্রদেশ, দুধওয়া জাতীয় পার্ক উত্তরপ্রদেশ। এই জাতীয় উদ্যানগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো মনে রাখবে। তারপর আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভ। নীলগিরি কর্ণাটক, কেরল তামিলনাড়ু। তারপর আছে মান্নার উপসাগর তামিলনাড়ু, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ পশ্চিমবঙ্গ, মানস আসাম, ঠিক আছে। এগুলো কিছু গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপর আরও আছে আন্দামানের উত্তর দ্বীপ, যেমন আন্দামান এবং নিকোবর পড়ে। নন্দাদেবী উত্তরপ্রদেশ, কাজিরাঙ্গা আসাম, কানহা মধ্যপ্রদেশ, থর মরুভূমির বায়োস্ফিয়ার রিজার্ভ রাজস্থান, নামডাকা অরুণাচল প্রদেশ, কচ্ছের রণ গুজরাট, অমরকণ্ঠ মধ্যপ্রদেশ ছত্তিশগড়, শীতল মেরু হিমাচল প্রদেশ, পান্না মধ্যপ্রদেশ। তারপর আমরা দেখব কিছু উল্লেখযোগ্য সংরক্ষিত বনভূমি, যেমন গরুমারা পশ্চিমবঙ্গ, চাপড়ামারি পশ্চিমবঙ্গ, কাজিরাঙ্গা অসম, পেরিয়া কেরালা, গিরি গুজরাট। এগুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনভূমি। তারপর আমরা দেখব ত্রিপুরার 4টি অভয়ারণ্য। ত্রিপুরার 4টি অভয়ারণ্য কি? গোমতী অভয়ারণ্য, রোয়া অভয়ারণ্য, সিপাহীজলা অভয়ারণ্য, তৃষ্ণা অভয়ারণ্য। তার মধ্যে রোয়া হচ্ছে সবচেয়ে ছোট অভয়ারণ্য আমাদের, ঠিক আছে। সবচেয়ে ছোট অভয়ারণ্য কোনটা? রোয়া। এবং সবচেয়ে বড় অভয়ারণ্য ঘুমতি, ঠিক আছে। এই দুটো আমরা দেখে নেব, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্বন্ধে জানলাম, কিছু গুরুত্বপূর্ণ দিবস এবং কিছু গুরুত্বপূর্ণ সংরক্ষণ পদ্ধতি। তারপর আমরা দেখলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তারপর আমরা দেখলাম কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, কিছু গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভ, কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য এবং সংরক্ষিত বনভূমি এবং ত্রিপুরার 4টি অভয়ারণ্য, ঠিক আছে। আর তোমরা যারা আমাদের অফলাইন ক্লাস নিতে ইচ্ছুক তারা সবাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের একটি নতুন ব্যাচ শুরু হবে অতি সত্বর, এবং এটার ক্লাস শনি থেকে রবিবার থাকছে। তোমরা ডিটেলসের জন্য ভর্তির ইনফরমেশন ডিটেলসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফলাইন ক্লাসে খুব সুন্দরভাবে পড়ানো হয় কনসেপ্ট সাহায্যে, এবং প্রত্যেক মাসের লাস্ট সানডেতে একটা মক টেস্ট নেওয়া হয় ওএমআর বেসড। আমাদের অফলাইন কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।